SSD Official। আমি শ্রুতি, চাকরি করি। আমার বিয়ের 4 বছর হতে চলছে। আজকে আমার রিপোর্ট দেওয়ার কথা, তাই অফিস থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসি। কদিন ধরে আমার তলপেটে প্রচণ্ড ব্যথা করছে, আবার ইদানিং পিরিয়ডের সময়ও কিছু সমস্যা দেখা দিচ্ছে। তাই দেখে শোভন, আমার স্বামী, আমাকে হসপিটালে নিয়ে আসে আর কিছু পরীক্ষা করায়। আজকে ওর অফিসে অনেক কাজ, তাই আমাকে রিপোর্ট নিয়ে বাসায় চলে যেতে বলেছে। আমি আর শোভন দুজনেই চাকরি করি। রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে গেলে ডাক্তার যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কেন, কোনো মেয়ে এটা কখনো শুনতে চাইবে না। আমার নাকি জরায়ুতে টিউমার হয়েছে, এই কারণে বাচ্চা ধারণের ক্ষমতাও কম। অপারেশন করে টিউমার ফেলে দেওয়ার পরও 10%ও গ্যারান্টি নেই বাচ্চা হওয়ার। হলেও আমার জীবন বাজি রেখে বাচ্চা নিতে হবে। ক্লান্ত হয়ে হসপিটাল থেকে বের হয়ে আসি। কি করে বাড়ির সবাইকে কথাটা বলবো, কিছু মাথা ঢুকছে না। বাসায় গেলে সাথে সাথে শাশুড়ি, ননদ সবাই জিজ্ঞেস করবে কি হয়েছে। শোভনকেও বা কি বলবো যে আমি কখনো ওকে বাবা ডাক শোনাতে পারবো না। খুব কান্না পাচ্ছে, কান্নাগুলো দলা পাকিয়ে গলা অবধি চলে আসে। অনেক কষ্টে ঢোক গেলে কান্না দমন করি, কিন্তু বাসায় আসার পর আমি আর নিজেকে আটকাতে পারিনি। রুমে গিয়ে দরজা বন্ধ করে হাউমাউ করে কেঁদে উঠি। রিপোর্টের কথা শোনার পর যদি সবাই শোভনকে আবার বিয়ে করায়, আমি কি করব, কোথায় যাব? এমন নয় যে কারো কাছে আশ্রয় নিতে হবে, নিজে চলার মতো চাকরি, টাকা পয়সা সব আছে, কিন্তু শোভনকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার আর শোভনের পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু যে কেউ দেখলে বলে আমরা নাকি রিলেশন করে বিয়ে করেছি। কারণ আমাদের দুজনের অনেক কিছুই মিল, দুজনে দুজনকে অনেক সাপোর্ট আর বিশ্বাস করি। এই 4 বছরে অনেকেই বাচ্চার কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত শোভন এ ব্যাপারে আমাকে কিছুই বলেনি। এখন জানি না এই কথা শুনলে ও কিভাবে রিয়্যাক্ট করে। আমি আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা ভন ভন করছে। কিছুক্ষণ পর দরজা ধাক্কানোর আওয়াজ শুনে চোখ মুখ স্বাভাবিক করে দরজা খুলে দেখি আমার ননদের ছেলে, বয়স 3 বছর, আদো আদো কণ্ঠে বলে, মামুনি, নানু আপু তোমায় ডাকে। বাচ্চাটার কথা শুনে বুক ভেঙে আসে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো আমারও এরকম একটা ফুটফুটে সন্তান থাকতো। ওকে কোলে নিয়ে শাশুড়ির রুমে আসি। শাশুড়ি মা রিপোর্টের কথা জিজ্ঞেস করলে আমার আবার কান্না আসে, নিজেকে সামলাতে পারিনি, ঢুকরে কেঁদে উঠি। ননদ আর শাশুড়ি তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে কি হয়েছে। রিপোর্ট এনে ওদের হাতে দিয়ে সব খুলে বলি, লুকিয়ে কি লাভ, বরং নিজের শরীরের ক্ষতি হবে তাড়াতাড়ি অপারেশন না করলে। ওরা সবটা শুনে যথেষ্ট সান্ত্বনা আর সাপোর্ট দেয়, আর যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে বলে। ওদের কথা শুনে একটু স্বস্তি পেলেও মনে মনে এখনো ভয় রয়ে গেছে। বাচ্চা না দিতে পারলে পরে কি বলবে। রাতে শোভন আসলে ওকেও রিপোর্ট দেখাই। ও প্রথমে ভয় পেয়ে যায় আমার বেশি ক্ষতি হয়েছে কিনা। পরে ডাক্তারের সাথে কথা বলে একটু নিশ্চিত হয় যে এখনো বেশি দেরি হয়নি। তাড়াতাড়ি অপারেশন করলে টিউমারটা আর আশেপাশে ছড়াবে না। কদিন পর সব ঠিকঠাক করে অপারেশন করায়। শোভন সবসময় আমার পাশে ছিল, সেবা যত্ন করে সুস্থ করে। আমার আম্মাকেও তেমন আমাকে নিয়ে কষ্ট করতে দেয়নি। অফিস থেকে এসে সব নিজে করত। মনে মনে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন একটা জীবন সঙ্গী দেওয়ার জন্য। ভালো হওয়ার কদিন পর দেখি শোভন কেমন যেন হয়ে গেছে, সারাদিন কি যেন চিন্তা করে, আর কিছুক্ষণ পর পর কাকে যেন কল করে। এসব দেখে আমার আবার মনে ভয় ঢুকে যায়, না জানি ও এরকম কেন করছে। তারও 2 দিন পর দেখি শাশুড়ি মার রুম থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসতেছে। অনেক চেষ্টা করেও কিছু শুনতে পাইনি। পরে দেখি শোভন আর ননদ মার রুম থেকে বের হচ্ছে, সাথে শাশুড়ি মাও। শোভন রুমে এসে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা এখন কোর্টে যাব। শোভনের কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, মাথা ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে।
শোভন এটা কি বলছে? কোর্টে কেন যাব আমরা? শোভন আবারও তাড়া দেয় তৈরি হওয়ার জন্য। আমি কোনো রকম জিজ্ঞেস করি। শোভন হাসি হাসি মুখে বলে, একটা সমাধানের জন্য। এই কথা বলে ও রুম থেকে বের হয়ে যায়। আমি ধপ করে বিছানায় বসে থাকি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এবার ননদ ডাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। তার মানে মা বোন সবাই যাবে। আমি নিজেকে সামলে নিয়ে বের হয়ে আসি। যখন কোর্টে আসি তখন আমার একটু শক্তি ছিল না। কোথায় যাচ্ছি কোনো খেয়াল নেই। শোভন উকিল একটার সাথে হেসে হেসে কথা বলছে। আমি অবাক হয়ে শোভনের দিকে তাকিয়ে আছি। এ কি আমার শোভন? উকিল আমাকে একটা পেপারে সাইন করতে বলে। আমি একবার শোভনের দিকে তাকাই, ও আমাকে তাড়াতাড়ি সাইন করতে বলে। আমি আর পেপার না পড়ে কোনো রকম সাইন করে দিই। তারপর একে একে ওরাও সাইন করে। উকিল বলেন, আর কোনো সমস্যা নেই, এবার আপনারা নিশ্চিন্তে কাজটা করতে পারেন। উকিলের কথা শুনে একটু অবাক হলাম, কিন্তু তখন আমার মাথায় অন্য কোনো ভাবনাই নেই। আমি শুধু শোভনকে দেখেই যাচ্ছি। কোর্ট থেকে বের হয়ে হসপিটালে আসি আর বেবিদের একটা ওয়ার্ডে আসি। কিছুই বুঝতে পারছি না এখানে কেন আসছি। আমরা কেবিনে ঢুকতে দেখি আমার আম্মা। আম্মা এখানে কি করছে? আজ আমার সাথে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আম্মা আমাদেরকে দেখে সাথে সাথে সম্ভবত একদিনের একটা মেয়ে বাবু আমার কোলে তুলে দেয়। আমি তো অবাকের পর অবাক। আমাকে অবাক হতে দেখে সবাই হেসে ওঠে। ননদের কাছ থেকে সবটা শুনে কাঁদবো নাকি খুশি হব বুঝতে পারছি না। শোভন নাকি কয়েকদিন থেকে অনেক খোঁজ খবর নিয়ে এই বাচ্চাটার খোঁজ পেয়েছে। বাচ্চাটার পরিবার অনেক দরিদ্র, তার মধ্যে মা মারা গেছে। তাই একজন উকিলের মাধ্যমে সবাইকে সাক্ষী রেখে বাচ্চাটাকে অ্যাডপ্ট করে। আর আগে থেকে আমাকে কিছু জানাতে মানা করে। ও চেয়েছে আমাকে সারপ্রাইজ দিতে। সব শোনার পর নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছে। কি করে পারলাম শোভনকে অবিশ্বাস করতে? যে মানুষটা আমি প্রেগনেন্ট হলে নিজের ক্ষতি হবে বলে বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাচ্চা অ্যাডপ্ট করতে পারে, সেই মানুষটাকে আমি ভুল বুঝলাম। শোভনের দিকে তাকিয়ে দেখি ও চোখের ইশারায় জিজ্ঞেস করছে কি হয়েছে। আমিও চোখের ইশারায় বলি কিছু না, কিন্তু মনে মনে বলি তুমি অনেক ভালো শোভন, খুব ভালো। একজন ভালো ছেলে, ভালো স্বামী, আশা করি ভালো বাবাও হবে।